students, how are you? Hope you are all in the peak of health. I am Atanu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. Today I am going to discuss with you about the void. আজকে আমি তোমাদের সামনে বিভিন্ন রকম ফাঁক সম্বন্ধে অর্থাৎ ক্রিস্টাল যে গঠন হচ্ছে ক্রিস্টাল গঠনের সময় কিছু পরিমাণে ওখানে ত্রুটি থেকে যায়, ফাঁক থেকে যায়, সেই ফাঁক সম্বন্ধে পড়বো এবং ক্রিস্টালে ডিফেক্ট সম্বন্ধে পড়বো যে কি কি রকমের ডিফেক্ট হতে পারে। চলো তার জন্য কোনো দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের টপিক। এর আগে লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 দেওয়ার পর আজকে লেকচার 4। তোমরা অবশ্যই লেকচার 1 থেকে কন্টিনিউ করবে, তাহলে কি হবে, গ্যাপ পড়বে না এবং বিষয়টি সম্পর্কে একদম সঠিক ধারণা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক ফাঁক সম্পর্কে। দেখো আমরা কি দেখলাম, আমরা দেখেছি যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট কেমন হয়। আমরা দেখেছি কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট দু রকমের হতে পারে। কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট দু রকমের হতে পারে। একটা হচ্ছে কণাগুলো নিচে, কণাগুলো সজ্জিত থাকতে পারে, কণাগুলো নিচে, কণাগুলো সজ্জিত থাকতে পারে, ঠিক আছে। এবং কণাগুলো কেমন করে সজ্জিত থাকবে, কণাগুলো সাপোজ ধরা গেল এরকম করে কণাগুলো সজ্জিত রয়েছে, ঠিক আছে। এবার এই যে সজ্জিত হওয়া, এইটা যদি এইদিকে এক রেখা বরাবর হয়, মানে এখানে যদি কণাগুলো একদম এই ওয়াইজ হয়, তাহলে আমরা বলতে পারি কণাগুলো একই ধরনের, অর্থাৎ এ টাইপের কণা। কিন্তু যদি কণাগুলোর সজ্জা এরকম না হয়ে কণাগুলোর সজ্জা যদি এরকম হয়, অর্থাৎ কণাগুলো যুক্ত রয়েছে, কণাগুলো যুক্ত রয়েছে, এখানে কণাগুলো যুক্ত রয়েছে, এখানে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তাহলে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট যদি এইরকম হয়, তাহলে সেক্ষেত্রে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটা এ বি টাইপ সজ্জা। সেরকম এবিসি টাইপের তো সজ্জা হতে পারে। তাহলে এই কণাগুলোর সজ্জা করার সময় দেখা গেল এই যে কণাগুলো দিয়ে এই কেলাসটাকে গঠন করা হয়েছে, সেই সময় কেলাসগুলো গঠন করার সময় আমরা দেখতে পাচ্ছি যে কণাগুলোর মাঝে কিছুটা ফাঁক থেকে যাচ্ছে। সাপোজ ধরে নাও যে এখানে কণাগুলোর এরকম করে সজ্জিত হয়ে রয়েছে, এখানে একটা কণা রয়েছে, এখানে একটা কণা রয়েছে এবং এখানে একটা কণা রয়েছে। তাহলে এই যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এই কণাগুলোর অ্যারেঞ্জমেন্টে এখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে, একটা ভয়েডের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। অবশ্যই ফাঁক থেকে যাবে, পুরোপুরি ভাবে প্যাকিং করা তো সম্ভব হবে না, কিছু পরিমাণে থেকেই যায়। যেমন আমরা প্যাকিং দক্ষতা নির্ণয় করেছি, প্যাকিং দক্ষতা সিম্পল কিউবিকের ক্ষেত্রে 52%, কখনো দেখেছি 68%, কখনো দেখেছি 74%, এরকম করে বিভিন্ন রকম প্যাকিং দেখেছি। সেখান থেকে ফাঁকা স্থান বার করেছি 100 থেকে বিয়োগ করে, তাহলে ওই পরিমাণ তো ফাঁকা স্থান রয়েছে। তার মানে যে ক্রিস্টালের যে ত্রুটিটা, সেই ক্রিস্টালের ত্রুটিটা তো হয়েছে। তাহলে ক্রিস্টালের এই যে ত্রুটি হয়েছে কেন হয়েছে, কারণ ওর মধ্যে ভয়েড সৃষ্টি হয়েছে বলে। তাহলে এখানে তো ভয়েড সৃষ্টি হয়েছে, তাহলে এই যে ভয়েডটা সৃষ্টি হচ্ছে, যে চারটে কণাকে ঘিরে যে ভয়েডটা সৃষ্টি হচ্ছে, এইটাকে আমরা নাম দিয়েছি তখন চতুস্তলকীয় ভয়েড, ঠিক আছে। এটাকে তখন নাম দেওয়া হয়েছে চতুস্তলকীয় ভয়েড। এবং এই চতুস্তলকীয় ভয়েডে যদি সজ্জাটা দেখা যায়, তাহলে সজ্জাটা দেখা যাবে ঠিক এরকম ভাবে যে কণাগুলো এরকম করে সজ্জিত রয়েছে, এবং এই যে তিনটে কণাগুলো আমি একটু দূরে দূরে লিখলাম, তাহলে এই যে কণাগুলো সজ্জিতটা দেখা যাবে। তাহলে এখানে যদি তুমি এটাকে জুড়ে দাও, এটা যদি তুমি আমাকে জুড়ে দাও, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই যে জুড়ে দিলাম তিনটেকে, এবং মাঝে একটা কণা রয়েছে, এই কণাগুলোকে জুড়ে দিলাম, তাহলে এই যে ভয়েডটা সৃষ্টি হচ্ছে, এই ভয়েডটার যে সৃষ্টি হচ্ছে, এই ভয়েডটাকে আমরা নাম দিয়েছি চতুস্তলকীয় ভয়েড। তাহলে ভয়েডের 1 নাম্বার পার্ট যেটা পেলাম সেটা হলো চতুস্তলকীয় ফাঁক। ওকে, এটার নাম হয়ে গেছে চতুস্তলকীয় ফাঁক। তাহলে যদি চতুস্তলকীয় ফাঁকের ডেফিনেশন দেখো, তাহলে তুমি বলতে পারবে যে ঘন সন্নিবিষ্ট ভাবে যে কণাগুলো যুক্ত হয়েছে, একটা কেলাস গঠন করেছে, সেই কণাগুলো কেমন ভাবে রয়েছে। তার প্রথম পয়েন্ট হলো এরা ঘন সন্নিবেশিত ভাবে যুক্ত রয়েছে। এবং এই যে ঘন সন্নিবেশিত ভাবে কথাটা বলছি, এর মধ্যে কোনো কেলাস জালকের যে ফাঁকা স্থান চতুস্তলকীয় ভাবে বিন্যস্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কণাগুলো চতুস্তলকীয় ভাবে বিন্যস্ত থাকছে এবং ঘন সন্নিবিষ্ট হয়ে বিন্যস্ত থাকছে, এবং কি করতে পারে, চারটে নিকটতম কণা পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় যে ভয়েডটা সৃষ্টি করেছে, চারটি নিকটতম কণা পরপর যুক্ত হওয়ার সময় যে ভয়েডটা সৃষ্টি করেছে, সেটার নাম হবে চতুস্তলকীয় ফাঁক।
একইভাবে এটা 2 ডাইমেনশনাল এর উপর, অর্থাৎ এই প্লেনটা রয়েছে, এই প্লেনটা রয়েছে। যদি আমরা এই এই যে একটা প্লেন রয়েছে, সাপোজ এই প্লেনটা এখানে গেছে এক্স অ্যাক্সিস, এদিকে গেছে ওয়াই অ্যাক্সিস, আমি চাইছি জেড অ্যাক্সিস করবো, তাহলে আমাকে কি করতে হবে, এইটার উপর উচ্চতা চাপাতে হবে, অর্থাৎ আমাকে এইটার উপর উচ্চতা চাপাতে হবে, তাহলে এই দিক থেকে আমি আমার জেড অ্যাক্সিসটা পাবো, তাহলে সেটা 3 ডাইমেনশনাল হবে। অর্থাৎ এই একটা কোণা রয়েছে, এই একটা কোণা রয়েছে, এই একটা কোণা রয়েছে, এই একটা কোণা রয়েছে, বা এখানে 3টে কোণাই দিলাম চতুষ্কোণের মতন, এখানে 3টে কোণা রয়েছে, আমি চেয়েছি এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে, এর সাথে সাথে আমরা কি করবো, জেড অ্যাক্সিস করবো, তাহলে নিশ্চয়ই আমাকে এর ওপর কোণা চাপাতে হবে। এর ওপর কোণা চাপালে একটা ভয়েডের সৃষ্টি হয়, সেই ভয়েডটাকে আমরা বলে থাকি অষ্টতলকীয় ফাঁক। এটা যেমন পেলাম চতুস্তলকীয় ফাঁক, ওটা ক্ষেত্রে পাবো অষ্টতলকীয় ফাঁক। অষ্টতলকীয় ফাঁকের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে এখানে করে দেখাচ্ছি। অষ্টতলকীয় ফাঁকের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম, যে 4টে কোণা আছে, একটা দুটো তিনটে চারটে, সাপোজ 4টে কোণা এখানে রয়েছে, একটা কোণা রয়েছে এখানে, একটা কোণা রয়েছে এখানে, একটা কোণা রয়েছে এখানে, একটা কোণা রয়েছে এখানে, তাহলে 4টে কোণা থাকলো। এইবার এটাকে জুড়ে দিলাম, এখান থেকে একটা কোণা এখান পর্যন্ত জুড়ে দিলাম, আর এখান থেকে একটা কোণাকে এর সাথে জুড়ে দিলাম, তাহলে 4টে কোণা হয়ে গেল। তাহলে এবার এই কোণাগুলোকে একটা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করে দিই, তাহলে দেখা যাবে এটাকে যুক্ত করার সময় বা এটাকে যুক্ত করার সময় বা এইটাকে যুক্ত করার সময় এখানে মিডলে একটা ভয়েডের সৃষ্টি হচ্ছে। এই যে ভয়েডটা সৃষ্টি হচ্ছে, এই ভয়েডটাকে আমরা বলে থাকবো অষ্টতলকীয় ফাঁক। তাহলে আমার যে ভয়েডটা, সে ভয়েডটাকে ক্লাসিফিকেশন করলাম কিরকম করে, একটা হচ্ছে চতুস্তলকীয় ফাঁক। চতুস্তলকীয় ফাঁকের বৈশিষ্ট্য কি, চতুস্তলকীয় ফাঁকের বৈশিষ্ট্য হলো এরা 4টি প্রতিবেশী কণাকে নিয়ে থাকবে, অর্থাৎ এই 4টি প্রতিবেশী কণাকে নিয়ে এই ভয়েডটা সৃষ্টি হবে। এবং অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে মোটামুটি 6টি প্রতিবেশী বা নিকটতম প্রতিবেশী কণাকে নিয়ে যে ভয়েডটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক। ঠিক আছে, এখানে 6টি কণাকে নিয়ে পরিবৃত্ত থাকার সময় যে ফাঁকের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক, আর এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টে কণা পরিবৃত্ত থাকার সময় যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে চতুস্তলকীয় ফাঁক। তো কণার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করছে তোমার ভয়েডটা কিরকম হবে, এবং ভয়েডটার উপর ডিপেন্ড করছে যে কণার সংখ্যা কিরকম হতে পারে, মানে সেই ফাঁকটাকে আমরা কিরকম নাম দিতে পারি। একটা কথা মনে রাখবে, সাপোজ কথাটা হচ্ছে এরকম যে তোমার কাছে যতগুলো কণা থাকবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, আমি ক্লিয়ার করি কিছুটা, আমি এটা কি ক্লিয়ার করছি, ধরো এটা কি ক্লিয়ার, মনে রাখবে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে এটা ট্রিক্সও বলতে পারো, যে তোমার কাছে যতগুলো কণা থাকবে, ঠিক আছে, যতগুলো কণা থাকবে, সাপোজ তোমার কাছে এখানে এক্সট্রা কণা রয়েছে, যতগুলো কণা থাকবে আমার চতুস্তলকীয় ফাঁক, এটাকে বলে টেট্রাহেড্রাল ভয়েড, মানে টেট্রাহেড্রাল ভয়েড, আর এটাকে বলে অক্টাহেড্রাল ভয়েড, ওভি। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড এক্ষেত্রে হয়ে যাবে যতগুলো কণা থাকবে তার দ্বিগুণ কণা, 2 ইন্টু কণার সংখ্যা। কি বোঝা গেল, 2 ইন্টু কণার সংখ্যা, এটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। আর অক্টাহেড্রাল ভয়েড হবে যতগুলো কণা থাকবে তত সংখ্যকই, মানে কণার সংখ্যা সমান হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। তার মানে আমার যতগুলো কণা থাকবে ততগুলোই হবে আমার অক্টাহেড্রাল ভয়েড, এবং টেট্রাহেড্রাল ভয়েড হবে আমার যতগুলো কণা থাকবে তার দ্বিগুণ সংখ্যক কণা। বোঝা গেল? ঠিক আছে, চলো একটা প্রবলেমের মাধ্যমে দেখি কি বলতে চাইছি আমি। সাপোজ দেখো, ধরো আমার একটা এক্স ওয়াই জেড দিয়ে আমি একটা প্যাকিং করেছি, এক্স ওয়াই আর জেড, এই তিনটে দিয়ে আমার প্যাকিং হয়েছে এক্স ওয়াই জেড দিয়ে। এবার তাই যদি প্যাকিং হয়, আমি ধরে নিলাম সাপোজ যে এখানে যে এক্সটা আছে, এই এক্সটা হচ্ছে, এক্সটাকে ধরে নিলাম আমি হাফ অফ অক্টাহেড্রাল। কি ধরলাম, এক্সটাকে ধরে নিলাম হাফ অফ অক্টাহেড্রাল, এক্সটাকে ধরে নিলাম, আর ওয়াইটাকে ধরে নিলাম সমস্ত টেট্রাহেড্রাল হোলস। ওয়াইটাকে ধরে নিলাম সমস্ত টেট্রাহেড্রাল হোলস। তাহলে জেডটা কি হবে, আমি জেডটাকে ধরে নিলাম পার্টিকেল নাম্বার।
জেডটাকে ধরে নিলাম পার্টিকেল নাম্বার। তাহলে জেডটা যদি পার্টিকেল নাম্বার হয়, সাপোজ জেডটা পার্টিকেল নাম্বার হচ্ছে আমার, তাহলে আমি এটাকে ধরে নিলাম ধরো এক্স পার্টিকেল, এক্স এর নাম্বার হচ্ছে এক্স, ওয়াই টেট্রাহেড্রাল ভয়েড তার মানে হচ্ছে এটা হবে 2x, আর হাফ অফ টেট্রাহেড্রাল ভয়েড তাহলে আমি কি বলেছি কণার সংখ্যা যা হবে পার্টিকেল সংখ্যা x তার মানে xই, তাহলে আমার অক্টাহেড্রাল ভয়েডও হওয়ার কথা ছিল x, ভালো করে বুঝলাম কণার সংখ্যা x, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কি হবে 2x। এখানে বলেছি হাফ অফ অক্টাহেড্রাল ভয়েড, তাহলে অক্টাহেড্রাল ভয়েড কত, তো আমার পার্টিকেলস নাম্বারের ইকুয়াল, তাহলে এখানে x আছে মানে x এর ইকুয়াল হতো, তাহলে অক্টাহেড্রাল ভয়েডও কত তো x হতো, রাইট। কিন্তু হাফ অফ অক্টাহেড্রাল বলেছে তার মানে হচ্ছে কি x/2, তাহলে রেশিও কি হচ্ছে x/2 is to 2x is to x, কেটে দিলে কি হলো 1/2 is to 1, তাহলে 2 কাটলে কত হচ্ছে 2 into 1 is to 2, তাহলে এটা রেশিও করলে কত হলো 2 দিয়ে কাটছি মানে 4, এটা হয়ে যাচ্ছে 4, এটা হচ্ছে 2, তাহলে 2 4 2, তাহলে 2 4 2 কে কাটলে 1 is to 2 is to 1, তাহলে আমার ফর্মুলা কি হয়ে যাচ্ছে x y 2 z, এটা হচ্ছে আমার ফর্মুলা, বুঝে গেল? x y 2 z এটা হচ্ছে ফর্মুলা। এই হচ্ছে আমাদের এই মানে এই যে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড নিয়ে সেটা হচ্ছে ছোট্ট একটা, ঠিক আছে। চলো এবার আমরা এর পরের পার্টে এগিয়ে যাই। এবার দেখো যে এরপর তোমাদের ফর্মুলা হচ্ছে রেডিয়াস রেশিও রুল, ঠিক আছে। এবার একটা ছোট জিনিস, রেডিয়াস রেশিও রুলস। রেডিয়াস রেশিও রুলস বলতে আমরা তো মানে একটা কেলাস কেমন করে গঠন হয়, একটা ক্যাটায়ন বা একটা অ্যানায়ন নিয়ে, তাই তো। তাহলে একটা ক্যাটায়নের তো ক্যাটায়নের ব্যাসার্ধ থাকবে, সেটাকে r প্লাস দিয়ে লিখে রাখলাম ক্যাটায়নের ব্যাসার্ধ। অ্যানায়নও থাকবে, তাহলে সেটা হচ্ছে অ্যানায়নের ব্যাসার্ধ r মাইনাস, তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ এই দুটোর রেশিও দিয়ে আমি বলতে পারবো তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, বা আমরা বলতে পারবো সেটার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কেমন হবে, সেটা আমরা বলতে পারবো, ঠিক আছে। মানে বলছে r প্লাস বাই r মাইনাস এর ভ্যালুটা যদি তোমার ধরো সাপোজ 0.155 থেকে, হ্যাঁ 0.155 থেকে 0.225 পর্যন্ত হয়, 0.225 পর্যন্ত হয়, এই রেঞ্জের মধ্যে যদি পড়ে তাহলে সেটা দেখতে হয় ট্রাইগোনাল, বুঝে যাবে কি বলতে চাইছি, সেটা দেখতে হবে ট্রাইগোনাল। মানে আমি r প্লাস ক্যাটায়নের ব্যাসার্ধকে অ্যানায়নের ব্যাসার্ধ দিয়ে ভাগ করে যদি তার যে ভাগফলটা 0.155 থেকে 0.225 পর্যন্ত হয়, ঠিক আছে, 0.155 থেকে যদি 0.225 পর্যন্ত হয় তাহলে আমরা সেটাই বলবো ট্রাইগোনাল। এবার আমরা ট্রাইগোনালের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 3, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি একটা কণাকে ঘিরে যতগুলো কণা থাকতে পারে, তাহলে এই কণাটাকে ঘিরে সাপোজ যদি 3টে কণা থাকে তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 3, অর্থাৎ আমরা এটাতে বলতে পারি যে একটা ক্যাটায়নকে ঘিরে যতগুলো অ্যানায়ন বা একটা অ্যানায়নকে ঘিরে যতগুলো ক্যাটায়ন, একটা কণাকে ঘিরে যতগুলো কণা আবৃত বা পরিবৃত্ত থাকে তাহলে তাকে বলবো কোঅর্ডিনেশন নাম্বার। সাপোজ r প্লাস বাই r মাইনাস এর ভ্যালুটা 0.225 থেকে 0.414 পর্যন্ত গেল, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে টেট্রাহেড্রাল, ওকে। এক্ষেত্রে এটার নাম হয়ে যাবে টেট্রাহেড্রাল। এক্ষেত্রে যদি টেট্রাহেড্রাল হয় আমরা কোঅর্ডিনেশন নাম্বার টেট্রাহেড্রালের ক্ষেত্রে লিখতে পারি 4, মানে 4টে প্রতিবেশী কণাকে ঘিরে থাকে। তাহলে r প্লাস বাই r মাইনাস এর ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে তার স্ট্রাকচারকে বলা হবে টেট্রাহেড্রাল এবং তার কোঅর্ডিনেশন নাম্বারকে বলা হবে 4। যদি জিজ্ঞেস করে যে টেট্রাহেড্রাল ভয়েড সিস্টেম এবং কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে সেটা ক্ষেত্রে বলতে হবে 4। আবার একই ভাবে এর ভ্যালুটা যদি 0.414 থেকে, এর ভ্যালুটা যদি 0.414 থেকে 414 থেকে, ওকে, 0.414 থেকে 0.732 এর মধ্যে পড়ে, 0.732 এর মধ্যে পড়ে, ঠিক আছে, 0.414 থেকে 0.732, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হলো অক্টাহেড্রাল স্ট্রাকচার পাবে, এবং এক্ষেত্রেও এর কোঅর্ডিনেশন নাম্বার আমরা লিখতে পারবো, কোঅর্ডিনেশন নাম্বার লিখে দেবো 6।
তাহলে দেখো r প্লাস বাই r মাইনাস এর ভ্যালু ক্যালকুলেশন করেও আমরা তার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার বা কোঅর্ডিনেশন নাম্বার বলে দিতে পারি। ঠিক আছে, বোঝা গেল রেডিয়াস রেশিও রুলসটা। এবার আমরা একটা কাজ করি, একটা এক্সাম্পল নিয়ে নিই, যে তাহলে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো আমাকে বলে দিয়েছে Na প্লাস আর Cl মাইনাস এর ব্যাসার্ধের অনুপাতটা, সাপোজ তোমাকে একটা কোশ্চেন দিয়েছে এরকম যে এখানে Na প্লাস এর ভ্যালু Na প্লাস এর ভ্যালু বলে দিয়েছে, Cl মাইনাস এর ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, Na প্লাস এর ভ্যালু ধরো বলে দিয়েছে 95 পিকোমিটার, আর Na প্লাস এর 95 পিকোমিটার, আর তোমার এটা Cl মাইনাস এর ভ্যালুটা তোমাকে সাপোজ বলে দিয়েছে 181 পিকোমিটার, 181 পিকোমিটার দিয়ে দিল। একটা ক্যাটায়নের ভ্যালু দিয়ে দিল, একটা অ্যানায়নের ভ্যালু দিল, ইজি ব্যাপার, ক্যাটায়নের ভ্যালু অ্যানায়নের ভ্যালু দিয়ে দিল। আমি দেখেছি ক্যাটায়নের ভ্যালুকে অ্যানায়নের ভ্যালু দিয়ে ভাগ করে নাও। তার মানে এইখান থেকে যদি দেয় ফাইন্ড আউট বা ফাইন্ড আউট, সাপোজ এখান থেকে ফাইন্ড আউট কি খুঁজে বার করতে বলেছে, এক নম্বর বলেছে তোমার কোঅর্ডিনেশন নাম্বার কত, সবর্গাঙ্ক সংখ্যা কত, আর জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কি হবে, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কি হবে। তার মানে এই গঠন লেখো, স্ট্রাকচার লেখো এবং কোঅর্ডিনেশন নাম্বার লেখো। সাপোজ অ্যান্সার সেম, Na প্লাস কে Cl মাইনাস দিয়ে ভাগ করো, মানে 95 কে 181 দিয়ে ভাগ করো। Na প্লাস কে কি করলাম, Na প্লাস কে আমি ভাগ করে দিলাম Cl মাইনাস এর সাথে, ভাগ করে দিলাম 95 বাই 181। আমি বলেছি ক্যাটায়নকে অ্যানায়ন দিয়ে ভাগ করে দাও। ক্যাটায়নের ভ্যালু পিকোমিটার, পিকোমিটারে আমার ভ্যালুর কোনো নেই, ইউনিটে কোনো প্রবলেম নেই, তো 95 কে 181 দিয়ে ভাগ করে দিলাম, এর ভ্যালুটা মোটামুটি 0.52 কাছাকাছি পড়বে। তাহলে 0.52 এই রেঞ্জটা কার মধ্যে পড়ছে, 0.52 এই রেঞ্জটা কার মধ্যে পড়ছে, দেখো তাহলে 0.52 রেঞ্জটা পড়ছে 0.52 এটার মধ্যে। তাহলে এটা স্ট্রাকচার কিরকম হবে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার, প্রথম অ্যান্সার চেয়েছি কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হয়ে গেল 6, কোঅর্ডিনেশন নাম্বার হলো 6, এবং জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কি হবে, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার হয়ে গেল অক্টাহেড্রাল। অ্যান্সার হলো, বুঝে গেল প্রবলেমটা, যে আমাকে Na প্লাস এর ভ্যালু দিয়ে দিয়েছে, Cl মাইনাস এর ভ্যালু দিয়ে দিয়েছে, ভাগ করে দিলাম, আমার কোঅর্ডিনেশন নাম্বার আর স্ট্রাকচারটা পেয়ে গেলাম। বুঝে গেছে? এই হচ্ছে আমার রেডিয়াস রেশিও রুলস, এবং রেডিয়াস রেশিও রুলকে কাজে লাগিয়ে অন্যান্য দিতে পারে, একটা যে কোনো কম্পাউন্ড দিল এক্স ওয়াই, এক্স প্লাস এর ভ্যালু দিয়ে দিল, ওয়াই মাইনাস এর ভ্যালু দিয়ে দিল। ঠিক আছে, এবার বললো যে এই যে এর কোঅর্ডিনেশন নাম্বার বা এর রেডিয়াস রেশিও ভ্যালু এগুলো NaCl এর অনুরূপ দেখাও, তার মানে এর মানটা বার করে নাও। দেখো ওই মানটা সাপেক্ষে কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, যদি এর সাথে ইকুয়াল হয় বলে দেবে সেম, মানে NaCl এর গঠনের অনুরূপ এটা। বুঝে গেল? এই হচ্ছে রেডিয়াস রেশিও রুলস। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। ভিডিওটাকে আর বড় করলাম না। আর এরপর ক্রিস্টাল ডিফেক্ট সম্বন্ধে, কিছু ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে এবং ইলেকট্রিক পরিবাহিতা সম্পর্কে বা তড়িৎ পরিবহন সম্পর্কে একটা ভিডিও, একটা বা দুটো ভিডিওর মাধ্যমে এই যে চ্যাপ্টারটা শেষ করা হবে। তো তোমাদের যে কটা অসুবিধা আছে অবশ্যই আমাকে জানাবে, আমাকে বলবে, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে সলভ করে দেওয়ার জন্য, এবং অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো।